একটি অদৃশ্য আঘাত। কলমে অনামিকা। সব আঘাত চোখে দেখা যায় না, কিছু আঘাত শুধু অনুভব করা যায়। কেউ কাউকে ধাক্কা দিলে যেমন ব্যথা লাগে, ঠিক তেমনই একটা শব্দ, একটা কমেন্ট, একটা মেসেজ মানুষের ভেতরটা ছিঁড়ে দিতে পারে। আর সেই আঘাত যদি আসে একটা মোবাইল স্ক্রিনের ভেতর থেকে, তাহলে তার যন্ত্রণা বোঝার মানুষ খুব কমই থাকে। এই গল্পটা তেমনই এক নীরব যন্ত্রণার গল্প। একজন ছেলের যে চিৎকার করেনি, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছিল। সেই ছেলেটি একটি সাধারণ নাম মাত্র, কৌস্তব দে। কলকাতা শহরতলির এক ছোট্ট গলিতে কৌস্তবদের বাড়ি। 2 কামরার ফ্ল্যাট ছিল তাদের। একটা ছোট বারান্দা, সেখানে শুকোতে দেওয়া জামাকাপড়ের ফাঁক দিয়ে খোলা আকাশ দেখা যায় এবং প্রকৃতির দূষণমুক্ত বাতাসও অনুভব করা যায়। কৌস্তব ছিল খুবই সাধারণ একটি ছেলে। না ও খুব বেশি কথা বলে অন্য কারো সাথে, না ও খুব বেশি হাসাহাসি করে অন্যদের সাথে। কিন্তু কৌস্তবের মনের ভেতরে একটা অন্য জগৎ আছে, যা ছিল শব্দের জগৎ। কলেজ থেকে ফিরে নিজের পড়াশোনা এবং প্রয়োজনীয় সকল কাজ সেরে রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়লে কৌস্তব খুলে বসে তার ডায়েরি। সেই ডায়েরির পাতায় জমতে থাকে তার না বলা কথাগুলো, তার মনের লুকোনো কষ্টগুলো এবং তার ছোট ছোট স্বপ্নগুলো। কবিতা লেখে সে, নিজের জন্যই লেখে, যদিও তার এই লেখা কারো কাছেই কোনোদিন সে প্রকাশ করেনি। অনলাইনে সেদিন ছিল তার প্রথম প্রবেশ। একদিন কলেজের ক্যান্টিনে বন্ধু রুদ্র বলে, তুই এত ভালো কবিতা লিখিস, কাউকে দেখাস না কেন? কৌস্তব হেসে বলে, কে পড়বে এসব? রুদ্র জোর করে সেদিন কৌস্তবের একটা কবিতা পড়ে, শোনায় সবার সামনে। সেখানে উপস্থিত সকলেই সেদিন চুপ করে শুনে ওর লেখা কবিতাটা। সকলেই অনেক প্রশংসা করে। সেদিন রাতে কৌস্তব অনেক ভাবার পর একটা ফেসবুক পেজ খোলে, নাম দেয় কৌস্তব রাইটস। ওর লেখা প্রথম কবিতাটা সেদিন পোস্ট করতে গিয়ে হাত কাঁপতে থাকে ওর। কবিতার প্রথম লাইন ছিল, আমি চিৎকার করতে পারি না। আর শেষ লাইনটা ছিল এই রকম, তাই আমি শব্দের ভিতর লুকিয়ে থাকি। পোস্ট করার পর ফোনটা উল্টো করে রাখে সে। খুব ভয় পেতে থাকে মনে মনে। প্রশংসার উষ্ণতা সেদিন প্রথম দেখল কৌস্তব। পরদিন সকালে ঘুম থেকে উঠে কৌস্তব দেখে 30টা লাইক এবং কয়েকটা কমেন্ট। খুব সুন্দর, লাইনগুলো মন ছুঁয়ে গেল। আরও লিখবেন। কৌস্তব অবাক হয়, তার লেখা কেউ পড়ছে। সে নিয়মিত লিখতে শুরু করে, একদিন প্রেম নিয়ে, একদিন একাকিত্ব নিয়ে, একদিন সমাজ নিয়ে। ফলোয়ার বাড়ে, শেয়ার বাড়ে। কৌস্তব প্রথমবার অনুভব করে তার লেখা কেউ পড়ছে। যেদিন বিদ্রূপের প্রথম ছায়া কৌস্তবের জীবনে প্রবেশ করে, একদিন এক আইডি কমেন্ট করে, এগুলো কবিতা নাকি ফেসবুক স্ট্যাটাস? কৌস্তব পাত্তা দেয় না প্রথম দিন, কিন্তু তারপর কমেন্টস বাড়তেই থাকে। অতিরিক্ত ইমোশন দেখানো ছেলেরা এত সেন্সিটিভ হয় নাকি? লাইকের জন্য নাটক হচ্ছে। কৌস্তবের বুকটা একটু কেঁপে ওঠে। সে নিজেকে সেদিন প্রথমবার বোঝায়, সবাই তো ভালো হবে না। সেদিন প্রথমবার সাইবার বুলিংয়ের শুরু হয়। পুরোদমে দিন যত যায়, কমেন্টসগুলোর ভাষা তত বদলাতে থাকে। ইনবক্সে মেসেজ আসে, রিয়েল লাইফে কিছু পারিসনি বলেই অনলাইনে এসব শুরু করেছিস, নিজেকে কবি ভাবিস, হাস্যকর। কেউ তার কবিতার স্ক্রিনশট নিয়ে মিম বানিয়ে পোস্ট করে, কেউ গ্রুপে লেখে, এই টাইপের ছেলেরা সমাজের বোঝা। কৌস্তব চুপ করে থাকে, রিপ্লাই দেয় না, কারণ সে ভাবছে কিছুদিন চুপ থাকলেই হয়তো সব থেমে যাবে। এবার শুরু হয় আস্তে আস্তে তার ভেতরের ভাঙন, কারণ কিছুই থামে না। কৌস্তব রাতে ঘুমোতে পারে না। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে সেই কথাগুলো। তার ডায়েরির পাতায় লেখাগুলো বদলে যায়। আগে যেখানে স্বপ্ন ছিল, এখন সেখানে প্রশ্ন, আমি কি সত্যি লিখতে পারছি না? আমার লেখাগুলো কি হাসি? কলেজে সে আরও চুপচাপ হয়ে যায়। বন্ধুরা বুঝতে পেরে বলে, কী রে, কবিতা কেন পোস্ট করিস না?
কৌস্তব বলে, সময় পাচ্ছি না তাই। তার সাথেই তার সম্পূর্ণ পরিবার, অথচ সে সম্পূর্ণ একা। তার মা একদিন বলে, কী রে, আজকাল তোকে কেমন যেন অন্যরকম লাগছে, কী এত ভাবিস সারাদিন? কৌস্তব বলে, ও কিছু নয় মা, পড়ার চাপ একটু বেশি আছে তাই। সেদিন কৌস্তবের মা তাই কিছু আর বুঝতে পারে না, কারণ এই যন্ত্রণার ভাষা তার মায়ের কাছে প্রকাশ করার মতো ছিল না। কারণ কৌস্তবের মা এসব অনলাইন সোশ্যাল মিডিয়া এসব অত কিছু বোঝে না। তার বাবা সারাদিন অফিসের কাজের চাপে ক্লান্তিতে থাকার জন্য ছেলেকে আর তেমন কিছু জিজ্ঞেস করার সময় পায় না। কৌস্তব তাই একাই লড়াই করে। এইভাবেই হয়তো ভাইরাল অপমান করা হয়। একদিন সকালে ফোন খুলে কৌস্তব স্তব্ধ হয়ে যায়। তার কবিতার স্ক্রিনশট ভাইরাল, সঙ্গে লেখা, অ্যাটেনশন সিকার অ্যালার্ট। হাজার হাজার রিয়াকশন, হাসির ইমোজি, বিদ্রূপ। কৌস্তবের মাথা ঘোরে, তার হাত কাঁপে। সে পেজ ডিলিট করতে যায়। ঠিক তার দুদিন পর নীরবে একটি স্ক্রিনশট আসে তার কাছে, এবং সাথে একটি মেসেজও আসে, একটি অচেনা মেয়ের। আপনি জানেন না আপনার কবিতাগুলো আমাকে কতটা বাঁচিয়েছে। প্লিজ লেখা বন্ধ করবেন না। যাদের নিজের কিছু করার ক্ষমতা নেই তারাই তো অন্যের নামে বিদ্রূপ করতে পারে। এবার কৌস্তব কেঁদে ফেলে। এই প্রথম সে বুঝতে পারে একটা ভালো কথা হাজারটা খারাপ কথার চেয়েও শক্তিশালী হতে পারে। সে স্ক্রিনশটটা রেখে দেয়। এই স্ক্রিনশটটাই এবার তার কাছে নীরব শক্তি হয়ে ওঠে। এবার সে সচেতন হয় এবং কৌস্তব খোঁজ নিতে শুরু করে সাইবার বুলিং কী, আইনি অধিকার কী, কীভাবে রিপোর্ট করতে হয়। সে প্রমাণ জোগাড় করে এবং সেই সবগুলো স্ক্রিনশট রাখে তার কাছে। ফেক আইডি রিপোর্ট করে, কিছু অ্যাকাউন্ট বন্ধ হয়, কিছু পোস্ট ডিলিট হয়, তবে সব শেষ হয় না। কিন্তু কৌস্তব আর ভাঙে না। এবার কৌস্তব নিজের গল্প বলা শুরু করে। এরপর একদিন কৌস্তব একটি পোস্টে লেখে, আজ আমি কবিতা নয়, আমার কথা লিখছি। আমাকে অপমান করা হয়েছে, আমাকে ছোট করা হয়েছে, কিন্তু আমি আর চুপ থাকব না। আমি জবাব দিতে জানি, আর তাদেরই প্রশ্নের উত্তর দিলাম আজ, কারণ আমার নীরবতাকেই ওরা ওদের শক্তি ভেবেছিল। এই পোস্টে প্রচুর মানুষ কমেন্টস করে এবং নিজেদের জীবনের নানা রকম গল্প শেয়ার করে। কৌস্তব বুঝতে পারে সে একা নয়। নতুন সকালের আগমন হলো আবার একবার কৌস্তবের জীবনে। এখন সে আবার লেখে, আরও গভীরভাবে। সে বুঝিয়ে দেয় কোনো লাইক তার মূল্য ঠিক করে না এবং কমেন্ট তার পরিচয় নয়। সে বুঝে গিয়েছে যে সাইবার বুলিং একটি অপরাধ, আর সাহসের সাথে তার প্রতিবাদ করাই তার যোগ্য উত্তর। যদিও এই গল্পটা শুধুমাত্র কৌস্তবের হলেও এরকম অসংখ্য কালো ছবি আছে এই সোশ্যাল মিডিয়ায়। কাজ করা অসংখ্য মানুষের জীবনে। চুপ থাকা কোনো বাধ্যতামূলক নয়, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়। আপনার নিজের একটা দাম আছে। একটা প্রতিউত্তরও একদিন প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে। তবে কে বা কারা করলো এইরকম নোংরামি? অনেক দিন পর জানা গেল তারই দুঃসম্পর্কের এক আত্মীয়া এইগুলো করেছিল। কারণ একটাই, সে নিজে জীবনে কোনোভাবে এগিয়ে যেতে পারেনি। তাই কৌস্তবের এত সুখ্যাতি তার ঠিক হজম হয়নি। যদিও তাদের সাথে কৌস্তবদের পরিবারের অনেক দিন আগেই সম্পর্ক ছিন্ন হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কৌস্তবকে দেখে সে তার প্রতিহিংসা চরিতার্থ করার সুযোগটা একদম নষ্ট করতে চায়নি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ মন দিয়ে গল্পটা শোনার জন্য।